নমস্কার। আজকের বিষয় মাধ্যমিকের গণিত বা অঙ্ক। আর স্টুডিওতে পেয়েছি আমাদের ধীমান স্যারকে, ধীমান চন্দ্র স্যার আইমা গাজনকোল হাই স্কুলের সহকারী শিক্ষক এবং স্যার 2012 সাল থেকে মাধ্যমিকের পরীক্ষকও বটে। তা ওনার অভিজ্ঞতাকে সঙ্গে করে আমরা এগিয়ে যাব। প্রথমেই স্যারকে বলবো আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু চার কথা বলতে, এবং তারপর আমরা সরাসরি বিষয়ে প্রবেশ করবো। স্যার, প্রিয় ছাত্রছাত্রীরা, অঙ্ক মানে সবাই শুরুতেই ভয় পেয়ে যায়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তোমরা দেখবে যে সঠিক পথে এগিয়ে গেলে অঙ্কটা আদৌ ভয়ের বিষয় নয়। তো সেই সঠিক পথে কি করে আমরা এগিয়ে যাব, আজকে সেই আলোচনাটা আমরা করব। এবং সাথে সাথে আমরা এটাও আলোচনা করব যে অঙ্কের ভীতিটা কি করে দূর করে স্পিরিচুয়াল ওয়েতে অঙ্ক কি করে মনে রাখা যায়, কি করে নিজের মনোযোগ বৃদ্ধি করে অঙ্কের যে গণনাগুলো এবং সূত্রগুলো কি করে নির্ভুলভাবে আমরা করতে পারবো, সেটাও আমরা আলোচনা করব। বেশ স্যার, ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়ে গেছে। আমাদের আলোচনাটা কেন্দ্রীভূত থাকবে 90 নম্বরের ওপরে। প্রথমে আমরা আসছি আপনার বিষয়ের অর্থাৎ গণিতের যে ডিভিশন, মার্কসের যে ডিভিশন, সেটা একটু বলবেন, এবং তারপর আমরা একে একে চ্যাপ্টার ওয়াইজও হতে পারে বা কোয়েশ্চেন ওয়াইজ আমরা এগিয়ে যেতে পারি। তোমরা সবাই টেস্ট পরীক্ষা দিয়ে দিয়েছো। মার্কসের যে ডিভিশন, সেটা মোটামুটি তোমাদের সবারই ভালো ধারণা আছে। তবু আমি তোমাদেরকে একটা অন্যভাবে বলার চেষ্টা করছি যে দেখো, অঙ্কে 6টা সেকশন আছে। 6টা সেকশন কি কি? অ্যারিথমেটিক বা পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি আর স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। দেখবে 1 নম্বর প্রশ্নে যেখানে এমসিকিউ থাকে, সেখানে এই 6টা সেকশন থেকেই একটা করে থাকে। বছরের পর বছর যখন প্রশ্নগুলো দেখবে যে অ্যালজেব্রা থেকে একটা, পাটিগণিত থেকে একটা থাকবে, স্ট্যাটিস্টিক্স থেকে একটা, ত্রিকোণমিতি থেকে একটা, জ্যামিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা, এখানে এমসিকিউ প্রশ্ন। এবং এইটা বলাই যাবে না যে কোন চ্যাপ্টারটা থেকে আসবে, এটা সেকশন। এবার এর কতগুলো অধ্যায় রয়েছে যে অধ্যায়ের মধ্যে থেকে আসবে। 2 নম্বরে ঠিক একইভাবে শূন্যস্থান পূরণ, সেই 6টা সেকশন থেকে একটা করে আসবে। 6টা প্রশ্ন করতে হবে 5টা। প্রথমে 6টা এমসিকিউ, এখানে কোনো অপশন নেই, 6টার মধ্যে 6টাই করতে হবে। ঠিক একইভাবে সত্য মিথ্যাও 6টা প্রশ্ন আসে, 6টা সেকশন থেকে একটা করে, 5টা করতে হবে। তাহলে 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগ হয়ে গেল। 4-এর দাগে 2 নম্বরের প্রশ্নোত্তর থাকে, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানেও দেখবে খুব বুদ্ধি করে বোর্ড এত সুন্দরভাবে ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করে দিয়েছে যে যারা একটু নিজেদেরকে কমজোরি বলে মনে করে, আদৌ কোনো স্টুডেন্ট কমজোরি নয়, তারা ভয়ে নিজেদেরকে কমজোরি বলে মনে করে, সেখানেও সেকশনটা এত সুন্দরভাবে যে সে যদি চায় যে আমি 7টা 8টা অ্যান্সার করবো, তাহলে সে সেকশন অনুযায়ী সুন্দর করে করতে পারে। এখানেও 6টা সেকশন থেকে 6 দুগুণে 12টা প্রশ্ন থাকে, 10টা করতে থাকে। তাহলে বুঝতেই পারছো, কেউ যদি ভাবে যে আমি ত্রিকোণমিতিতে একটু কাঁচা, তাহলে সে কিন্তু ত্রিকোণমিতির অপশনটা ছেড়ে দিয়ে বাদ বাকি 10টা প্রশ্ন সে পেয়েই যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই এই ধরনের অপশন রয়েছে। 5-এর দাগে পাটিগণিতের প্রশ্ন রয়েছে, 2টো থাকে, একটা করতে হয়। পাটিগণিতে মাত্র 3টে চ্যাপ্টার আছে, একটা সরল সুদ, একটা অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো। সেখানটায় সমহার বৃদ্ধিটাও ওর মধ্যে চক্রবৃদ্ধির মধ্যেই ধরে নেওয়া যায়। এই তো 6-এর 7 আর 8, এটা তিনটেই অ্যালজেব্রা বা বীজগণিতের প্রশ্ন থাকে। তো এখানে প্রত্যেকটাতেই 2টো করে প্রশ্ন থাকে, একটা করে করতে হয়।
বিশেষ করে 8 দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে দুটো প্রশ্ন থাকে, একটা কে মেথডের অঙ্ক থাকে, আরেকটা অনুপাত সমানুপাতের যে ধর্মগুলো, একান্তর প্রক্রিয়া বলো, যোগ ভাগ প্রক্রিয়া বলো, আর আদার্স যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর একটা অঙ্ক থাকে। কে মেথডের অঙ্কটা এতটা সহজ আসে যে যে কোনো ছেলেমেয়েই পড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই থাকে, কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ নয়। কিন্তু কে মেথডের অঙ্ক যদি কঠিন চলে আসে, খেয়াল করে দেখবে টেস্ট পেপার বা আদার্স যখন প্রশ্নগুলো তোমরা সলভ করবে, যে অনুপাত সমানুপাতের যে নিয়মগুলো দিয়ে অঙ্কগুলো আসে সেগুলো তখন একটু সহজ আসে। মানে একটা প্রশ্ন কঠিন থাকলে আরেকটা একটু সহজ আসে, এই সেকশনটায় একটু চাপ থাকে ছেলেমেয়েদের ক্ষেত্রে। 7 দাগের অঙ্কে ভেদ এবং দ্বিঘাতকরণের অঙ্ক থাকে। এখানে দ্বিঘাতকরণের ভেদ খুবই সহজ, ছেলেমেয়েরা সবাই পারে। আমি প্রায় 10 বছর ধরে খাতা দেখছি, 2012 থেকে শুরু করেছি খাতা দেখা, 2023 সালের মাধ্যমিক পর্যন্ত। মাঝখানে একটা বছর আমরা দেখতে পারিনি, কারণ কোভিডের জন্য। আর 6 দাগের প্রশ্ন বীজগণিত থেকে আসে, সেটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে একটা সমাধান থাকে আর একটা দাগের অঙ্ক থাকে, যেরকম প্রশ্ন দেওয়া থাকে, কথায় লেখা থাকে, সেটাকে সমীকরণ আকারে প্রকাশ করে তার সমাধান। তাহলে এখানটাতেও ছেলেমেয়ে তোমরা বুঝতেই পারছো যে বোর্ড এত সুন্দরভাবে নিয়ম করে দিয়েছে যে ছেলেমেয়েরা যদি সঠিক প্রস্তুতিতে এগোয় তাহলে এখানে অ্যালজেব্রার সেকশনটাও খুব সুন্দরভাবে পারে। কেউ যদি ভালো করে সমাধান প্র্যাকটিস করে তাহলে সমাধান থেকে একটা উত্তর আরামসে করতে পারে। তাই যদি ভেদ একটু কঠিন মনে হয় তাহলে সে দ্বিঘাতকরণের অঙ্ক করতে পারে। দ্বিঘাতকরণ হলে মেইনলি হরের করণ নিরসনের নিয়মগুলো থেকেই ঘুরে ফিরে আসে। এখানটায় সে ইজিলি দ্বিঘাতকরণের অঙ্ক সমাধান সে করতে। তাহলে 8 পর্যন্ত আমাদের চলে গেল। 9, 10, 11 এই 3টে সেকশন বীজগণিত জ্যামিতি থেকে আসে। আচ্ছা, উপপাদ্য আসবে, তারপরে প্রয়োগ আসবে এবং তারপরে সম্পাদ্য। ক্লাস 9 আর 10 এর জ্যামিতির মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে যে 9 এ অনেক উপপাদ্য এবং সবচেয়ে কঠিন কঠিন গুলো, আর 10 এ অপেক্ষাকৃত কম উপপাদ্য, প্রায় অর্ধেক বলা চলে, এবং অপেক্ষাকৃত অনেক সহজ। তো উপপাদ্য সবাই পায়, এখানে 5 নম্বর থাকে, প্রত্যেকে করতে পারে। 10 এর প্রয়োগটা সত্যি সত্যি এটা বুদ্ধির প্রয়োজন। যে সমস্ত ছেলেমেয়েরা ভালো করে প্রয়োগ প্র্যাকটিস করবে তাদের মধ্যে অনেকে করতে পারে না, কারণ পরীক্ষার সময় ওই 3 ঘন্টায় নিজের নার্ভ এবং বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারাটা একটা কঠিন চ্যালেঞ্জের বিষয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে একটু বুদ্ধি না থাকলে এটা করা যায়। ওটা ওই গেস্টার্ট মতবাদীদের মতো সেই সিম্পাঞ্জির একটা লাঠির মধ্যে আরেকটা লাঠি ঢুকিয়ে দিয়ে কলাটা না, মানে যার একবার এসে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এবং যদি অঙ্কন থেকে থাকে ওর মধ্যে, মানে সে চট করে ক্যাচ করে ফেললো যে এই অঙ্কনটা করলে পরে আমার খুব সহজে হয়ে যাবে, সে তৎক্ষণাৎ করে ফেলতে পারবে। আর যদি অঙ্কন এক্সট্রা করতে হয় আর তার মাথায় যদি না আসে, সে প্রমাণ কি করে হবে, সে ঘুরতেই থাকবে, কিন্তু কিছুতেই হবে না, সেই মরিচিকার মতো। 11 থেকে সম্পাদ্য সহজ, সব ছেলেমেয়েরা করতে পারে। আজ পর্যন্ত আমি এমন কোনো খাতা পাইনি যেখানে সম্পাদ্য কাটা গিয়েছে। আচ্ছা, মানে একদম যে 17-18 পায় তারও সম্পাদ্য ঠিক হয়। 12 দাগের অঙ্ক পরিমিতির থাকে, দুটো করতে হয়, 4 দুগুণে 8, 3টে অঙ্ক থাকে পরিমিতির সেকশন। পরিমিতির সেকশনে ছেলেমেয়েদের একটু গণনার ক্ষেত্রে মুশকিল হয়ে যায়, তারা গণনাতে ভুল করে ফেলে, কোথায় কি করে করতে হয়। এখানটায় যে ক্যালকুলেশন গুলো রয়েছে এই জায়গাগুলোতে ছেলেমেয়েরা একটু ডিস্টার্ব ফিল করে। তার মধ্যে একটু বন্ধুদের আশেপাশে বন্ধুরা থাকে, এই তো অ্যান্সারটা কি হলো, এই গুণফলটা কি হলো, এই যে জিজ্ঞাসা করে, যার ফলে অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়, গণনাটা ভুল করে।
এই জায়গাটা করার সময় প্রিয় ছাত্রছাত্রীরা বন্ধুদের সাথে কথা বলো না। পাটিগণিত এবং পরিমিতির অঙ্কের ক্ষেত্রে বন্ধুদের সাথে কথা না বলাই ভালো। বন্ধুরা যদি জিজ্ঞাসা করতে চায় তোমরা বলে আমি এখন গণনা করছি, আমাকে ডিস্টার্ব করিস না, যা বলার আমাকে পরে। এই জায়গাটায় খুব সাবধান থাকতে হবে, কারণ বীজগণিতের ক্ষেত্রে অত গণনা থাকে না। হ্যাঁ, বীজগণিতে সাইনের একটু ভুল হয়, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, মাইনাস কমন নিলে চিহ্ন বদল করতে ভুলে যায় ছেলেমেয়েরা। তবুও ঠিক আছে, এটা ম্যানেজ হয়ে যায়, কিন্তু গণনা খুব সাবধান পাটিগণিত এবং পরিমিতির ক্ষেত্রে। 13তে ত্রিকোণমিতির আর 14তেও ত্রিকোণমিতির প্রশ্ন থাকে। ত্রিকোণমিতি আমি মাধ্যমিকের ভালো যারা পড়াশোনা করে বলবো 10-এর ত্রিকোণমিতি একদম ফাঁকি না দিতে, বরঞ্চ বেশি করে পড়তে। কারণ ক্লাস 11-এ ত্রিকোণমিতির একটা বড় পোর্শন তোমাদেরকে পড়তে হবে, এবং এই ত্রিকোণমিতি ভালো করে না পড়লে ক্লাস 12-এ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কিচ্ছু করতে পারবে না। তার জন্য যারা মনে করে যে বিজ্ঞান শাখা নিয়ে পড়াশোনা করবে পরবর্তীকালে, ক্লাস 10-এর ত্রিকোণমিতি শুরু থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা 10-এর সিলেবাস আছে তার বাইরেও যদি অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে কিন্তু করতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যারা পরবর্তীকালে পড়বে, এবং এই চ্যাপ্টারের উপর বেস করেই পরবর্তী মানে আমি কি বলবো, আমরা যখন ম্যাথস নিয়ে পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন পর্যন্ত আমাদের কাজে লেগেছে, এতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন ছোটবেলায় অ আ ক খ শিখি, যেমন অ আ ক খ না শিখলে পরবর্তী পড়াশোনা করা যায় না, যেমন যোগ গুণ বিয়োগ ভাগ না করলে পরবর্তী অঙ্ক এগোনো যায় না। আমরা যে যোগ গুণ ভাগ সেই কবে শিখেছি ছোটবেলায়, সে আজও কাজে লাগে। যেমন ত্রিকোণমিতির এই জিনিসটা তুমি যতদিন আমরা বিজ্ঞান শাখা নিয়ে পড়াশোনা করবো আমাদের কাজে লাগে। একদম মানে ভিত, একদম ঠিক। বেশ। আর রয়েছে সবার শেষে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ক্ষেত্রেও তাই আমি বলবো, যারা একদম কম পারে তারাও রাশিবিজ্ঞান ঠিকঠাক ভাবে করে, কারণ শুধু গুণ আর ভাগ করা আছে। সূত্রটা মনে রাখতে হয়, গড়ের কি সূত্র, মধ্যমাস কি সূত্র, আর সংখ্যাগুলো মানে কি সূত্র। তবে ছেলেমেয়েদের আমি একটা কথা বলবো অবশ্যই, যে ম্যাথমেটিক্যাল টার্ম এই যে এত দূর পর্যন্ত পড়ে এসেছো, তোমাদের ভাই বোনদেরকেও বলবে যে ইংলিশ টার্মগুলো খুব সুন্দরভাবে পড়তে। আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যখন আমি স্কুলে ছিলাম আমি ইংরেজি টার্মগুলো পড়তাম, ইংরেজি পড়ে কি হবে, ইংরেজি টার্মগুলো আমি পড়তাম। তারপরে আমি কোচবিহারে আমার বাড়ি, তো গ্রামের ভেতরে 2001 সালে আমি মাধ্যমিক দিয়েছি। তারপরে যখন উচ্চ মাধ্যমিক দিই তখনও পড়িনি ইংরেজি টার্ম, একটাও পড়িনি। প্রশ্নে যখন ইংরেজি টার্ম আসবে না আমি কেন পড়ব? এইচএস এর পরে যখন আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করি, আমাদের প্রফেসর বাংলা টার্ম একটাও ইউজ করতে, সমস্ত টার্মিনোলজি ইংরেজিতে বলে যেত, আর সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যেত। এসে মাকে বললাম, মা ইংরেজি কিছু বুঝতে পারি না, স্যার ইংরেজিতে বলেন। মা বলছেন যে সব ইংরেজিতে বলেন না, কথা বাংলায় বলেন কিন্তু টার্মগুলো সব ইংরেজিতে বলেন, কিছু তো পড়িনি। এক্ষুনি বই খুলে, তোমরা বিশ্বাস করবে না, 7 থেকে 12 পর্যন্ত সমস্ত বই খুলে আমি ইংরেজি টার্মগুলো খাতায় ইংরেজি লিখেছি, তার পাশে বাংলা লিখেছি। যেমন করে আমরা ইংরেজি পড়ি যে ব্রেথ মানে নিঃশ্বাস, ব্রেথ বানান লিখি, তার পাশে বাংলাটা লিখি, তেমন করে সমস্ত ইংরেজিগুলো লিখেছি, পাশে বাংলা লিখেছি। তারপরে গিয়ে স্যারের কাছে গিয়ে বুঝতে পেরেছি যে স্যার কি বলতে চেয়েছে। সুতরাং যারা সায়েন্স নিয়ে পড়বে এবং যারা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আগ্রহী, তারা অবশ্যই প্রত্যেকটা টার্ম ইংরেজিগুলো পড়বে, সঙ্গে বাংলা থাকুক। মিন মানে যে গড়, মিডিয়ান মানে যে মধ্যমা, মোড মানে যে সংখ্যাগুরু মান, এগুলো পড়তে হবে। আর পরবর্তীকালে যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে, দেখবে যে ব্যাংকের পরীক্ষা বলো, আদার্স বলো, সেটা সব ইংরেজিতে থাকে। এবং আমার বহু ছাত্রছাত্রীরা আছে যারা হয়তো কথা বলেছি তারা শোনেনি। এই তো 2 দিন আগে কমার্স নিয়ে পড়াশোনা করেছে, আমাকে ফোন করেছে, স্যার আমি তো আমাদের ক্যাম্পাসিং হবে,
ক্যাম্পাসিং এ অ্যাপটিটিউড টেস্ট থাকবে, জিওমেট্রির ভাগ থাকবে, সেখানে অ্যালজেব্রার ভাগ থাকবে। আমি তো প্রশ্ন কিছু বুঝতে পারছি না, আমি কেন রে, নিয়ে আয় দেখি বই, তোকে ডাক দিলাম, ও এলো, ও সবই পড়েছে, কিন্তু প্রশ্ন ইংরেজিতে একটাও বুঝতে পারছি। এই ভুল তোমাদের দাদারা করেছে, আমিও ছোটবেলায় করেছি, কিন্তু আমি শুধরে নিয়েছি। কিন্তু তোমরাদের শুধরানোর প্রয়োজন নেই, তোমরা এখন ছোট আছো, ইংরেজি টার্মগুলো অবশ্যই পড়বে। একদম স্যার একেবারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদের বললেন যে ইংরেজি টার্মগুলোর সঙ্গে আমাদের খুবই পরিচিত হওয়ার দরকার। আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবেই স্যারের এই উপদেশ মেনে চলবে। আমরা এবার স্যার বিষয়ের ভেতরে প্রবেশ করব। আমরা জেনে গেছি যে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। এবার যদি ওই প্রশ্নের ভেতরের একটু অংশে আমরা ঢুকে পড়ি, তার আগে স্যার একটা ছোট্ট প্রশ্ন। আপনি বলছিলেন যে 1-এর দাগে, 2-এর দাগে এবং 3-এর দাগে কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে, সেইগুলো কি আমাদের ছাত্রছাত্রীরা করে আসবে নাকি যতগুলো বলা আছে সেইগুলোই করবে? এমসিকিউ তো 6টাই করতে হয়, যেখানে কোনো প্রশ্নই নেই, 6টাই করতে হবে। যারা 100 পেতে চায় তারা সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ সব করে আসবে। বেশ, কারণ অনেক সময় হয় কোনটা ভুল হয়ে গেল, আমার তো 5টা করতে হবে, একটা ভুল হয়ে গেল, আমি যদি 6টা করে আসি তাহলে আমি সেই 5 নম্বরটা পেয়ে যাব। কিন্তু যারা পারবে না তারা যে কটা পারবে সে কটাই করবে। পড়াশোনা করলে না পারার কিছু নেই, তবে বাস্তবতা তো এটাই যে সবাই করতে পারে না। কিন্তু সত্য মিথ্যার ক্ষেত্রে একটা ছেলেমেয়েরা মাঝে মাঝে খুব চালাকি করে। হ্যাঁ, প্রথমে সবগুলো সত্য, হ্যাঁ, পেছন দিকে আবার সবগুলোকে মিথ্যা লিখে দেয়, এটা দেখেছি। আর অনেকে হয়তো অপশন নেয়, যেটা 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা, অল্টারনেট করে দিয়ে আসে। তারা বুদ্ধির অভাব থাকে। বুদ্ধির অভাব বলতে আমি বলতে চাইছি অঙ্কের ক্ষেত্রে বুদ্ধির অভাব, আদার্স ক্ষেত্রে হয়তো ওদের অনেক বুদ্ধি আছে। মানুষের ইন্টেলিজেন্ট কোন সাবজেক্টের প্রতি কোন বিষয়ের উপর আছে এটা ছোট বয়সে বোঝা খুবই মুশকিল। যেমনটা মানে আমি সনাতন ধর্মের প্রতি খুব আকৃষ্ট, আমি খুব উদাহরণ দেই পুরনো গল্পের। ছেলে মেয়েদের কেন বিভিন্ন সাবজেক্টের বিষয়ে বিভিন্ন ভাবে ওদের বুদ্ধি কাজ করে। দ্রোণাচার্য পঞ্চ পাণ্ডব আর 100 জন কৌরবকে শিক্ষা দিয়েছেন সমানভাবে, কিন্তু কেউ ধনুর্বিদ্যায় পারদর্শী হয়েছে, কেউ গদা বিদ্যায়। একদম। তো ছেলেমেয়েরা যারা অঙ্ক পারো না তার মানে এই নয় যে তোমাদের আর কিছু হবে না, নিশ্চয়ই তোমাদের ট্যালেন্ট অন্য কোনো বিষয়ে আছে, এটা তোমাদেরকে নিজেদেরকে খুঁজে বার করতে হবে। নিশ্চয়ই শিক্ষক মহাশয়রা এবং গার্জেনরা এটা উপলব্ধিও করতে পারবেন যে আমার ছেলে মেয়েদের এদিকে ট্যালেন্ট রয়েছে, সুতরাং আমি একটা বেস এডুকেশনের পরে অন্যদিকে চলে যাব। অঙ্ক না পারা মানে যে আর কিছু পারা নয় তা না। এখন অবশ্য অনেক সংস্থা থেকে অ্যাপটিটিউড টেস্টেরও ব্যবস্থা থাকে, কার কোন দিকে ঝোঁক প্রবণতা সেগুলো একটু নির্ণয় করে তাকে গাইড করার জন্য, এরকমও কিছু মানে দেখতে পাই। যাই হোক, এটা আপনি ভালো প্রশ্ন বলেছেন। মানে আমি ছেলেমেয়েদের তোমাদেরকে প্রশ্ন করতে চাই, অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে একটা বাইরের সংস্থা তোমাদেরকে ভালো বুঝতে পারবে, আর তুমি নিজেকে ভালো বুঝতে পারবে, তোমার গার্জেনরা নিজেদেরকে বুঝতে পারবে। এবার একটু সার্বিক চ্যাপ্টার ওয়াইজ মানে আমি বলতে চাচ্ছি যে আপনার অ্যারিথমেটিক থেকে শুরু করে কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের ভুল করে ছাত্রছাত্রীরা, সেটা যদি একটু বলেন। পাটিগণিতের ক্ষেত্রে অংশীদারি কারবার আর সুদ সেকশনটা মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের মধ্যেই সমহার হ্রাস এবং সমহার বৃদ্ধি আছে। দুটো প্রশ্ন দুটো আলাদা সেকশন থেকেই হয়। একটা জায়গায় ছেলেমেয়েরা যেটা ভুল করে, সমহার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে একটা অঙ্ক থাকে যে বলে দেয় যে পূর্বে একটা দাম ছিল, 10% হারে বাড়তে বাড়তে বর্তমানে এই দামটা হয়েছে, তাহলে পূর্বের দাম কত ছিল। এক্ষেত্রে ছেলেমেয়েরা খুব ভুল করে, যেহেতু 10% বাড়তে বাড়তে বর্তমানে এই দাম এসেছে, তাহলে নিশ্চয়ই 10% কমতে কমতে পূর্বে গিয়ে ওই দামটা হবে।
কিন্তু এই কমতে কমতে ধরে নিল এই জায়গাটায় ভুল করে ফেলে। হ্রাসের অঙ্ক হ্রাসের সূত্র দিয়ে করতে হবে, বৃদ্ধির অঙ্ক বৃদ্ধির সূত্র ধরেই করতে হবে। ধরে নিতে হবে যে পূর্বে একটা দাম ছিল, সেইটা দিয়ে বাড়তে বাড়তে বর্তমানের দাম হয়েছে। এটাকে একটা সমীকরণ তৈরি করা যাবে। সমীকরণ তৈরি করলেই সুন্দরভাবে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু বর্তমানে দাম আছে 10% কমতে কমতে আমি পূর্বের দাম বার করে দিই, তাহলে অঙ্ক ভুলে যাবে। এই জায়গাটা ছেলেমেয়েরা ভুল করে, খাতায় আমরা দেখতে পেয়েছি। আর অংশীদারি কারবারের ক্ষেত্রে ছেলেমেয়েরা বিশেষ একটা ভুল করে, আনুপাতিক ভাগার বার করে আর গুণ করে দেয়। তবে কিছু কিছু অঙ্ক আছে, তবে যদি অঙ্কে 100 পেতে চায়, অঙ্কটা দেখে তোমরা যদি বুঝতে পারো যে এর মধ্যে জটিল ক্যালকুলেশন আছে, অ্যাভয়েড করে যাবে। অংশীদারি কারবারে কিন্তু কিছু কিছু অঙ্ক যেগুলো আছে, যেগুলো খুব ক্যালকুলেশন খুব জটিল আছে, যেখানে গণনা করতে গিয়ে যেহেতু তখন তোমার যদি একটু গণনাতে দেরি হয়ে যায়, তোমার মধ্যে মানসিক চাপ পড়ে যাবে যে আমার সময়টা চলে যাচ্ছে, তোমার ঘড়ির দিকে মন চলে যাবে। যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে গণনা থাকবে বড় জটিল, দেখে বুঝতে পেরে যাবে, যারা রেগুলার প্র্যাকটিস করো তোমরা বুঝতে পেরে যাবে যেহেতু গণনা একটু জটিল আছে, অ্যাভয়েড করে যাবে। তুমি অন্য অঙ্ক করবে, অন্য অঙ্ক আছে অপশন, সেখানে যাবে। আর একটা জিনিস আমি বলতে চাইছিলাম, প্রসঙ্গক্রমে আমি চট করে মাথায় এলো, আবার বলতে বলতে ভুলে গেলাম, মনে পড়লে আমি আবার বলবো, যে পাটিগণিতের এই সেকশনটা আমার ভুলে গিয়েছিলাম, বলবো। আর বীজগণিতের ক্ষেত্রে সমাধান সুন্দর করে ক্যালকুলেশন করে যাও। সমাধান আজ পর্যন্ত এমন হয়নি যে সমাধান আসেনি, সমাধান আসে। দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় অনুশীলনীটা 1.2 আর 1.3 ভালো করে করবে, এখান থেকে একটা প্রশ্ন আসেই আসে। তোমরা যারা বই ঘাটো তারা জানো যে কোথায় সমাধান আছে। আর কিছু কিছু ছেলেমেয়ে একটু কমজোর থাকে, ওই যখন দাগের অঙ্ক থাকে, কথায় লেখা থাকে, তাকে সমীকরণ তৈরি করতে পারে না। কিন্তু সবার শেষে 1.6-এ যেখানটায় বীজের প্রকৃতি নির্ণয়ের অঙ্ক থাকে, সমীকরণ নির্ণয় করতে হয় বীজের সমষ্টি আর গুণফল বার করে, সেখানে কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ওই দাগ নম্বর অনুযায়ী যদি বলা যায় 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, আমি বইয়ের অনুশীলনের কথা বলছি, ওই দিকের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, ওদিকের থেকেও আসে। ওই জায়গাগুলো প্র্যাকটিস করলে, মানে যেখান থেকে আসার প্রবণতা একটু বেশি বিগত প্রশ্নগুলোর ক্ষেত্রে। তবে তোমরা এটা জানো যে অঙ্কের প্রশ্ন মানে কোনো গ্যারান্টি নেই, আমি আগেই বলে দিচ্ছি। তবে আমরা ছেলেমেয়েদেরকে বলি যে এগুলো ভালো করে প্র্যাকটিস করলে পরে এগুলো আসার সম্ভাবনা বেশি। তাহলে সমাধান, আর যদি সমীকরণ তৈরির ক্ষেত্রে প্রশ্ন বুঝে একটু সমস্যা তৈরি থাকে, কারণ এই জায়গাটায় ভাষা এমন ভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে কে কার সমান, আবার আমি কাকে ধরবো মানে আমরা XYZ যেগুলো ধরে করে নিই, চলরাশিগুলোকে ধরে, সেগুলো যদি একটু কঠিন মনে হয়, তাহলে আমি বীজের প্রকৃতি নির্ণয় এবং শ্রীধর আচার্যের যে সূত্রগুলো আছে সেখান থেকে করতে পারি। একটা অঙ্ক তোমরা অনায়াসে পেয়ে যাবে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে। বেশ, ভেদ আর দ্বিঘাতকরণীর মধ্যে যে দুটো অঙ্ক থাকে, অর্থাৎ একটা দ্বিঘাতকরণী থেকে একটা ভেদ থেকে। দ্বিঘাতকরণী আমরা সবাই পারি, যারা অ্যাটেন্ড করেছে। আমি মানে দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ সব খুব সহজ, ভেদটা একটু টাফ, কারণ ওই জায়গাটায় এমন তোমরা দেখবে কোশ্চেন ব্যাংক খুঁজে যখন তোমরা সলভ করো টেস্ট পেপার, সেখানটায় ভেদের খুব বুদ্ধিদীপ্ত অঙ্ক আছে। গতবারও যে ভেদের অঙ্কটা সেটা যথেষ্ট কঠিন, অনেক ছেলেমেয়েরাই করতে পারে। কিন্তু দ্বিঘাতকরণী যেটা খুব সহজ, সেটা অনায়াসে সবাই পারে। তাহলে তোমরা দ্বিঘাতকরণটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে ভেদের বুদ্ধিদীপ্ত প্রশ্নের দিকে যাওয়ার দরকার নেই। ভেদ প্র্যাকটিস করো, কঠিন প্রশ্ন আসলে অথবা থাকে, দুটো থাকে, মানে একটা দ্বিঘাতকরণ থেকে একটা ভেদ থেকে থাকবে, দরকার নেই ভেদে যাবো না। দ্বিঘাতকরণীটা করবো, ভালো করে প্র্যাকটিস করবো। এটা যোগ গুণ ভাগ সিম্পল, সদৃশকরণী, অসদৃশকরণী আর হরের করণী নিরসন, এই তিনটে জিনিস ভালো করে বুঝে গেলাম আর প্র্যাকটিস করলাম, শেষ। বেশ, পরে তো আমি প্রথমের দিকেই বলে দিয়েছি যে 8-এর দাগে কি মাত্রার অঙ্ক সহজ,
সবাই পারে, মানে যারা আমাদের যারা রোল শেষের দিকে থাকে তাদেরকে বলি কে মেথডের অঙ্ক প্র্যাকটিস কর ভালো করে, অঙ্ক আসবে, ওটা সবাই পারে। সুতরাং এদিকটায় অ্যালজেব্রার প্রশ্নটা বা বীজগণিতের প্রশ্নটা চলে গেল। যদি আমি সাজেস্টিভ আকারে ভাবি কোন প্রশ্ন আসবে বলা তো মুশকিল, কারণ অনেক অঙ্ক থাকে, কিন্তু একটা গ্রুপ করে নেওয়া যে এই গ্রুপের মধ্যে আমি ভালো করে পড়ে যাব, তাহলে এই গ্রুপ থেকে যে প্রশ্নটা আসবে আমি সুন্দর করে ঠান্ডা মাথায় প্রশ্নপত্র সঠিকভাবে করতে পারবো। আর জ্যামিতিটা সম্পাদ্য সবাই পারে বললাম, একটা সাজেশনের কিছু নেই, একটা যে কেউ পারে, অন্তর্বৃত্ত পরিবৃত্ত থেকে একটা আসেই। আমি যদি ভালো করে সারা বছর অন্তর্বৃত্ত পরিবৃত্ত করি তাহলে বলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, অন্তর্বৃত্তের ক্ষেত্রে একটা সমস্যা আছে, দুটো ত্রিভুজের দুটো বাহু কিন্তু টাচ করতে হবে। এক বৃত্তটা এমন ভাবে একটু এঁকে, হ্যাঁ নিশ্চয় দেখিয়ে দিয়েছিলেন ওদেরকে হাতে আঁকা, বৃত্তটা এমন করে আঁকলে একটা টাচ করলে আর দুটো টাচ করলো, তাহলে কিন্তু নম্বর আসে না। তোমাদের ভাগটা বলে দিই, ত্রিভুজটা সঠিক নির্ণয়ের জন্য 2 নম্বর থাকে, আর প্রত্যেকটা পোরশনের জন্য এইভাবে থাকে। তাহলে এই বৃত্তটা না হওয়ার জন্য এই 1 নম্বরটা আসবে। আচ্ছা, তো মিনিমাম 4 নম্বর থাকে, কিন্তু হ্যাঁ দুটো মিলে গেছে। তাহলে পরে আমরা 1 নম্বরটা দিয়ে দিই। ঠিক আছে, কোনো না কোনো হয়তো খাতার ভাঁজ করতে অসুবিধা হয়েছে, টেবিল অনেক সময় সমান থাকে না, মাপটা অন্তর্বৃত্তের ক্ষেত্রে এটা সমস্যাটা থাকে, পরিবেশগত ত্রুটির জন্য আমরা এটা কনসিডার করে দিই, 1 নম্বরটা আমরা দিয়ে দিই। টেবিলে একটু অনেক সময় যে বেঞ্চে লিখছো সেই বেঞ্চটা একটু ঢাল হয়ে আছে, এখানে তোমার কিছু করার নেই, তুমি বেঞ্চটা চেঞ্জও করতে পারবে, অলরেডি সিট নাম্বার পড়ে আছে, তো ধরে নিই যে ওই ক্ষেত্রে করতে পারেনি পরিবেশগত ত্রুটির জন্য, নইলে বলে 4 নম্বর সবাই পায়। তাহলে পরিবৃত্ত যদি আসে, আমি বেশি নম্বর পাওয়া আমার টার্গেট, তাহলে আমি পরিবৃত্ত করব, অন্তর্বৃত্তের রিস্ক আমি নিতে যাব না। যদি পরের প্রশ্নটা আমার খুব সহজ আছে, স্পর্শক অঙ্কনের, খুবই সহজ, সমানুপাত থেকে এলো √17 বার করো, √14 বার করে, যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সহজ আছে, সেগুলো সবাই পারে, আমি সেখানে চলে যাব। অন্তর্বৃত্ত আমি অ্যাভয়েড করবো, কারণ আমার প্রত্যেকটা নম্বর পরীক্ষায় আমাদের কাছে মূল্যবান, কারণ শুধু 1 নম্বর কমা মানে ওই সাবজেক্টে কমলো না, টোটাল থেকেও কমে গেল। সেক্ষেত্রে আমি বলবো যদি অন্তর্বৃত্ত অ্যাভয়েড করে যেতে, পরিবৃত্ত আসলে পরিবৃত্ত করবে, আর অন্তর্বৃত্তের সঙ্গে যদি আদার্স অন্য কিছু আসে, আমি ছেলেমেয়েদেরকে বলি অন্য কোনো সম্পাদ্য করতে, অর্থাৎ নম্বরটা যেন বেশি থাকে, এটা রিস্ক হয়ে যায়। আবার এটাতে কারোর মিললো না, একটা মানসিক এমন একটা যুদ্ধ শুরু হয়ে যায়, করতে গিয়ে দুটো মিলে, ওর মধ্যে রাবার দিয়ে মুছবে, আবার ওর মধ্যে আরেকবার করে করবে, যার ফলে এই জায়গাটায় এমন 4-5টা দাগ পড়ে যায়, যার ফলে আমাদের পরের একটাও কেটে দিতে বাধ্য হই, বুঝতেই পারি না, কোথাও সরু লেখা তারপরে মোটা লেখা চলে এসেছে। তার জন্য বলবো খুব চাপে না বললে অন্তর্ভুক্ত করার দরকার। আচ্ছা, উপপাদ্যর ক্ষেত্রে? উপপাদ্যর ক্ষেত্রে বেশি উপপাদ্য তো নেই, সাফল্যে বুঝি 10টা-11টা উপপাদ্য আছে। ভালো করে প্রত্যেকটা প্র্যাকটিস করো, কারণ আমরা আগে ছেলেমেয়েদেরকে বলতাম গত বছর যেটা এসেছে এবার আসার দরকার নেই, কিন্তু তোমরা প্রশ্নপত্র দেখেছো, তোমরা জানো, বুদ্ধিমান ছেলে তোমরা, যে গত বছর এসেছে এটা আবার রিপিটও হয়েছে। উপপাদ্য মাত্র 11টা আছে। আচ্ছা, 11টা উপপাদ্য ভালো করে পড়লে পরে পেয়ে যাবে ছেলেমেয়ে তোমরা। এটাতে তো সব ধরনের ছাত্রছাত্রী অনেকটা নাম্বার পায়। হ্যাঁ, 5 স্যার বলবো যে কি ধরনের ভুল ওদের টুকিটাকি হতে পারে উপপাদ্যর ক্ষেত্রে? উপপাদ্যের সবচেয়ে বড় ভুল হয় ছবি আঁকে না, মুখস্থ করে চলে এসেছে। একদম খুব সুন্দর প্রশ্ন করেছেন, উপপাদ্য সবার প্রথমে লিখতে আরম্ভ করে দেয়, যদিও প্রশ্নপত্রে দেওয়া থাকে যে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগের প্রথমেই করতে হবে। আচ্ছা, কিন্তু ছেলেমেয়েরা অনেক সময় প্রশ্নপত্রের উপরে ইনস্ট্রাকশন পড়ে না, না পড়ে শুরুতেই উপপাদ্য করতে শুরু করে দেয়। তো ছেলেমেয়েদেরকে আমি এই বিষয়টা অবগত করতে চাইবো যে 1, 2, 3 এবং 4 এর দাগের প্রশ্ন প্রথমের দিকেই করবে,
যেহেতু প্রশ্নে নির্দেশ দেওয়া থাকে, তোমার খাতা কোন স্যারের কাছে গিয়ে পৌঁছেছে, সে কিভাবে নিয়ম ফলো করবে, সে রিল্যাক্সেশন দেবে কি না দেবে, আমার রিস্কের দরকার নেই। আমি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগের অঙ্ক প্রথমে করো। এবার প্রশ্ন বলছে স্যার প্রথমে করতে যাবো, অনেকটা সময় নিয়ে নেয়, তাহলে তুমি ছেড়ে দাও 2-3টে পেজ, তারপর থেকে করো। এবার যখন তুমি খাতা প্রশ্ন করতে চাইবে 1-এর দাগ 2-3টে পেজের মধ্যে করবে। এবার যদি প্রশ্ন উত্তর দিতে 2-3টে পেজ পেরিয়ে যায়, কোনো চিন্তার কিছু নেই, সেটা পরে করলেও হবে। কিন্তু আমি বলতে চাইছি যে নিয়মটা অন্তত যেন পালনীয় হয়, যে না ও করতে করতে এই জায়গাটায় আর পারেনি, আমরা ধরে নেই ঠিক আছে পরে মনে করেছে, পরে করেছে, অঙ্ক পরে মনে করতেই পারে। 3টের জায়গায় 4টে পৃষ্ঠা আমরা ছেড়ে দিতে পারি, মাঝখানেরটা কেটে দিতে পারি, মানে যদি আমার লাগে না লাগে আর কি। কাটারও দরকার নেই, আমি অন্য অঙ্ক করে দেবো, পিটিও করলে করতে পারো, আর না হলে ফাঁকা পেজে আমি অন্য অঙ্ক করে দেবো, কারণ আমার 1 থেকে 4-এর মধ্যে ইনস্ট্রাকশন আছে, পরের প্রশ্ন আমি কোথায় করবো না করবো আমার তো দরকার নেই, ফাঁকা পেজে আমি অন্য অঙ্ক করতেই পারি। যদি আমাদের ছেড়ে দেওয়া পেজ বেঁচে যায় তাহলে ফাঁকা পেজে অন্য অঙ্ক আমি করতেই পারি। আর যদি প্রয়োজন তুমি ভাবলে যে অঙ্ক করতে গেলে যদি পেজটা ফুরিয়ে গিয়ে আবার একটা পেজ লাগে, তাহলে আমি আবার 3-4টে পৃষ্ঠে যাবো, তাহলে দরকার নেই, তুমি একদম আড়াআড়ি ভাবে কাটবে, কেটে পিটিও লিখে দেবে, আমরা বুঝে নেব যে এই পদ্ধতিতে গেছে। যেটা আমি বলতে চাইছিলাম, শুরুতে উপাত্ত লিখতে শুরু করে দেয়, আর এত মানে যেহেতু মুখস্থ করে এসেছে সবাই আর উত্তেজিত হয়ে পড়ে, একদম মুখস্থ গোটা সুন্দর করে লিখে দেবে, ছবিটা রাখতে ভুলে যায়। ছবিটা মাস্ট, ছবি আঁকতেই হবে। এবং এক্ষেত্রেও কি উড পেন্সিলই ব্যবহার করবে? হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে যে কোনো আঁকা, সেটা জ্যামিতির আঁকাই হোক, স্ট্যাটিস্টিক্সে যে ওজাইব আঁকা আছে সেই ওজাইব আঁকাই হোক, আর সম্পাদ্য হোক, সমস্ত কিছু উড পেন্সিলে আঁকাটাই কাম্য এবং এটাই নিয়ম। আর উড পেন্সিলটা ভালো করে ছুলবে অবশ্যই। কিছু কিছু ছেলে মেয়েদের হয় উড পেন্সিলটা ভালো করে চলে না, মোটা হয়ে যায়, এবার পরীক্ষায় করে দেয়, ও হয়েছে দেখ ভালো করে করেছে, কিন্তু পরীক্ষা তো দেখবো খাতাটা তো আমাদের কাছে পৌঁছবে 2-3 সপ্তাহ পরে, চাপে 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 থাকবে, যার ফলে হয় কি অনেক সময় ওই আকার সরল রেখা বা বক্ররেখাগুলো এতটা হালকা হয়ে যায় যে আমরা ভালো করে বুঝতেই পারি না যে ও আদৌ এঁকেছে কিনা। সুতরাং উড পেন্সিল সুন্দর করে ছুলবে যাতে স্পষ্ট দাগ পড়ে, এবং আঁকার সময় একটানে করবে, বারবার একটা সরল রেখা টানলাম বা বক্ররেখা টানলাম, আবার তার উপরে ওভার রাইটিং করলাম কম্পাস দিয়ে, স্কেল দিয়ে বসিয়ে, পেন্সিল দিয়ে, এটা করার প্রয়োজন নেই। যা করবো একবার। এটা সম্পাদ্যের বিষয়ে চলে গেল। পরিমিতির ক্ষেত্রে আগেই বলেছি গণনা খুব কঠিন থাকে, কঠিন থাকে না, কঠিন করে ফেলে ছেলেমেয়েরা, পাশের ছেলেমেয়েদের সাথে গল্প করবে না। আর পরিমিতির বিশেষ কোনো সেকশন না করাই ভালো। যারা ভালো নম্বর পেতে যাও, পরিমিতির পরিষ্কার সুন্দরভাবে সমস্ত অঙ্কে প্র্যাকটিস করবে, এর অন্য কিছু সম্পর্কে বলার কিছু নেই। হ্যাঁ, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি বলবো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এটা ছবিটা আগে ভালো করে বুঝতে হবে, যে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে অবনতি কোণ বলেছে, কোন বিন্দু থেকে কোন বিন্দুর উন্নতি কোণ বলেছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন কোনটা, উন্নতি কোণ আর অবনতি কোণ এরা যে পরস্পর একান্তর কোণ হয় সেটা সুন্দর করে উল্লেখ করে দেবে, যার ফলে এই কোণ দুটো যে সমান হয় ছবিতে লিখে দিতে হবে। এটা লিখে দেবে, তাহলে আমাদের খাতা দেখতে সুবিধে হয়। এবার বলতেই পারো যে খাতা দেখতে সুবিধের কিছু নেই, যখন খাতা একটা আসে সুন্দরভাবে সব উল্লেখ থাকে, আমাদের মনও ভালো থাকে যে আমাদের ছেলেরা ভালো করে করেছে, একটা ইমপ্রেশন থাকে খাতার, এবার সুন্দর করেছে, নম্বরটা ভালো আসে। হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম অবশ্যই। অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন ঠিক হলো, নিয়ম ঠিক হলো, আমরা নম্বর দিতে বাধ্য, কিন্তু কোনো না কোনো জায়গায় একটা ইমপ্রেশন কাজ করে, যেটা খাতা দেখার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই অনুভব করেছি। আমরা একা নয়, আমার সহকর্মী যারা আছে তারাও বলেছে খাতাটা দেখো ধীমান, বা দেখুন ধীমান বাবু যে খাতাটা কত সুন্দর। হ্যাঁ, ঠিক বলেছেন, এই খাতাগুলো দেখেছে, আমাদের পরবর্তী ছেলে মেয়েদেরকে বলতে হবে এই সুন্দর করে এরা লিখেছে।
হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছবি যদি ঠিক হয়ে যায় তাহলে অঙ্ক তোমার অর্ধেক হয়ে গেছে। আর ওই ছবির ওপরই নম্বর রয়েছে 1 নম্বর। ছবিটা ঠিক আছে মানে 1 নম্বর। জ্যামিতির ক্ষেত্রে ছবি ঠিক আছে, আমাদেরকে 1 নম্বর দিতে হয়। অঙ্কন থাকলে ঠিকঠাক লিখলে 1 নম্বর দিতে হয়। প্রমাণ যদি ঠিকঠাক থাকে তাহলে প্রশ্ন অনুযায়ী কখনো 2+1 থাকে, কখনো পুরোপুরি 3 থাকে, অর্থাৎ 1+1 +3 অথবা 1+1 +1 +2। এটা বোর্ড যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় আমরা সেইভাবেই নম্বরগুলো দিই। এখানে পার্ট মার্কিং রয়েছে, যতটা ঠিকঠাক করতে পারবে ততটা নম্বর আমরা দিতে বাধ্য, আমরা দেবই। শেষের দিকে অনেক সময় প্রথমের দিকে ভুল হয়ে যায়, তাহলে প্রথমের দিকে ভুল হলে আমাদের কিছু করার থাকে না, শেষের দিকে মুখস্থ করে ঠিক লিখলেও ওই শূন্যই থাকে। তাহলে প্রথম থেকে যেন ঠিকঠাক ভাবে আসে। বেশ। প্রয়োগের ক্ষেত্রে আমি বলছি যে যেহেতু প্রয়োগটা অ্যাভয়েড করে চলে যাওয়া হয়েছে, 3 নম্বর থাকে 1+2। ছেলেমেয়েরা অনেক সময় বলে আমাকে যে স্যার ছবিটা আমরা এঁকে দিয়ে এসেছি, আমরা তো 1 নম্বর পাবো। প্রয়োগের ক্ষেত্রে যদি অঙ্কন থাকে তাহলে অঙ্কন পর্যন্ত করে আসতে হবে, তবে 1 পাবে। লিখতেও হবে অঙ্কনটা? হ্যাঁ, অঙ্কনটা লিখতে হবে। আচ্ছা, যে ওই অঙ্কন পর্যন্ত করে আসা মানে অঙ্কনটা ছবিতেও দেখিয়েছি এবং লিখেওছি। কিন্তু যদি অঙ্কনের প্রয়োজন না থাকে তাহলে ছবি আর ওই ধরা যাক বা প্রদত্ত যেটা দেওয়া আছে প্রশ্নে কতদূর লিখে আসলে তবে 1। কিন্তু অঙ্কন আছে, অঙ্কন করনি, ছবি লিখে দিয়ে চলে এসেছো, ছবি এঁকে আর লিখে, তাহলে কিন্তু 1 নম্বর আসবে না। আর বাদ বাকি প্রমাণের জন্য 2 নম্বর। আর সম্পাদ্যের আমি বলে দিয়েছি, ভাগ প্রত্যেকটা রয়েছে। ত্রিভুজ আঁকার জন্য আলাদা নম্বর, পরবর্তী প্রত্যেকটি স্টেপের জন্য আলাদা নম্বর। যেমন উদাহরণস্বরূপ বলি যে পরিবৃত্ত আঁকার ক্ষেত্রে কোণের সমদ্বিখণ্ডন আঁকতে হয়, তাহলে 2টো কোণের সমদ্বিখণ্ডন আঁকতে হচ্ছে, তাহলে সেখানটায় বোর্ড নির্দেশ করে দেয়, তাহলে 2টো কোণের সঠিক সমদ্বিখণ্ডনের জন্য আমাদেরকে 1+1 2 নম্বর দিতে হবে। সঠিক ত্রিভুজের জন্য 2 নম্বর, 2টো প্রত্যেক সঠিক সমদ্বিখণ্ডনের জন্য 1+1, আর তারপরে সঠিক পরিবৃত্ত অঙ্কনের জন্য 5 নম্বর। তাহলে এই যে ভাগগুলো রয়েছে, এই প্রত্যেকটা ভাগেরই যেমন ভাবে তোমরা করবে শুরু থেকে ঠিক করবে। এবার ত্রিভুজ ভুল হয়ে গেল, তাহলে পরবর্তী তুমি সমদ্বিখণ্ডন ঠিকঠাক করলেও কিন্তু নম্বর আছে। ত্রিভুজটা ঠিকঠাক হয়ে গেল, তাহলে ত্রিভুজ আঁকার জন্য 2 নম্বর হয়ে গেল। তাহলে এই যে প্রসিডিওরগত, ওটা শেষের দিকে ভুল হলো, তবুও নম্বরটা কিন্তু তোমরা সবাই পেয়ে গেলে। এই জায়গাটায় জ্যামিতির একটা সুন্দর ইউজ আছে। যদিও প্রত্যেকটা ক্ষেত্রেই অঙ্কের মানে এমনকি 2 নম্বরের দাগের ক্ষেত্রেও ভাগ আছে, যে 1+1। অনেক অঙ্ক আছে ডাইরেক্ট 2, অনেক অঙ্ক আছে 1+1। যতদূর ঠিক হয় প্রথম থেকে ততদূর পর্যন্ত নম্বর। যেটা আমি বলতে যাচ্ছিলাম, ত্রিকোণমিতির ক্ষেত্রে আবার ঘুরে আসি। ত্রিকোণমিতির ক্ষেত্রে ছবিটা ঠিকঠাক 1 নম্বর। যদি স্টেপিং থাকে অনেক সময় হাইট এন্ড ডিস্টেন্সের ক্ষেত্রে, যে একটা মান বার করে সেটা ইউজ করে তারপর আরেকটা মান বার করতে হয়, আমাদেরকে পরিষ্কার নির্দেশ থাকে যে এতটুকু ঠিক করলে এতটা নম্বর। সুতরাং ছবি আঁকলে একটা মান বের করলে তাকে ব্যবহার করে আরেকটা মান ব্যবহার করতে হবে। ওই যে প্রথমে যে নম্বরটা ব্যবহার মানে বেরোলো যেটা, তার জন্য একটা নম্বর থাকবে আলাদা। সুতরাং এই প্রশ্ন অনুযায়ী মার্ক ডিস্ট্রিবিউশন এবং মার্কসের যে ভাগ, এগুলো বোর্ড আমাদেরকে নির্দেশ করে দেয়, আমরা সেই অনুযায়ী দিই। কিন্তু ভাগ থাকে, সেটা 1+2+2ও থাকতে পারে, 1+3+2ও 3+1ও থাকতে পারে। এটা বোর্ড নির্দেশ করে দেয়, আমরা সেই অনুযায়ী নম্বর দিই। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে আমি পুরো ভুল করে চলে এসেছি। অনেক সময় ছেলেমেয়েরা বলে স্যার অ্যান্সার 1.8 এসেছে, আমার কেন জানি না 1.7 হয়ে বসে আছে। চিন্তার কিছু নেই, ওই যে আগে যতদূর করেছে ততদূর পর্যন্ত নম্বর হবে। বেশ, এইটা খুব সুন্দরভাবে ফলো করলে পরে নম্বর আসবে। পরের পোর্শনটা কিন্তু কঠিন এই কারণেই, কারণ ত্রিকোণমিতির সূত্রগুলো ব্যবহার করতে হয়। সেই ব্যবহার থেকে অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশনের অঙ্কগুলো আছে। এখানটায়
তবে একটা জিনিস আমি বলি, যে বক্স রয়েছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এদের যে মানগুলো রয়েছে অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সেই বক্সটা সুন্দর করে মুখস্থ করলে তার মানগুলো পুট করে একটা অঙ্ক থাকে। আমাদের সময় স্যার দেখেছি ওই এটা আমরা একটা তৈরি করে নিতাম ওখানে ছকের আকারে। ছকের আকারে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, ছেলেমেয়েরা বিভিন্ন ছেলেমেয়ে বিভিন্ন ভাবে প্রয়োগ করে থাকে। কেউ শুরু থেকে শেষে যায়, আবার শেষ থেকে আসে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। কেউ আবার 1 আর 4, 1 2 3 4 এই সংখ্যাগুলো ব্যবহার করে টপাটপ বক্সটা করে নেয়। যদি মনে থাকে তাহলে পরে বক্স করার দরকার নেই, আর যদি একটু কনফিডেন্সের অভাব হয় তাহলে ছোট করে রাফ পেজ তো তোমরা নামি, সেখানটায় সুন্দর করে বক্সটা তৈরি করে ফেলবে। কতক্ষণের লাগবে? 25-30 সেকেন্ড মতো লাগে। আর সব মান তো জানার দরকার নেই, প্রশ্ন দেখেই বুঝতে পেরে যাবে সাইন, কস আর ট্যান আছে, ওই তিনটে বার করে দিলেই হয়ে যাবে। ওখানটা 1 নম্বর থাকে। আবার কি এতে মান ঠিকঠাক বসানোর জন্য 1 নম্বর এবং সঠিক ক্যালকুলেশনের জন্য 2 নম্বর। এই নিয়মটা আজ পর্যন্ত বোর্ড সবসময় ফলো করে এসেছে। মান ঠিকঠাক বসিয়ে দিলাম 1 নম্বর। এই জায়গাটা এটা সাজেশন দেওয়া যায় যে এটা আসেই আসে, আজ পর্যন্ত মিস যায়। বাদ বাকি যে কোণের সম্পর্কগুলো, রেডিয়ান থেকে কি করে ডিগ্রিতে আনা, ডিগ্রি থেকে কি করে রেডিয়ানে আনা, s = r θ, এই যে সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো ব্যবহার করা, এই জায়গাটায় একটু চাপ থাকে। আর যে সূত্রগুলো রয়েছে sin² θ + cos² θ = 1, sec² θ - tan² θ = 1, cosec² θ - cot² θ = 1, এই যে সম্পর্কগুলো এগুলো ঘুরে ফিরে কি করে যে কোনো ত্রিকোণমিতিক্যাল যে রেশিওগুলো আছে, কারণ এগুলো রেশিও এই কারণেই বলি কারণ sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব একটা দৈর্ঘ্য, অতিভুজ একটা দৈর্ঘ্য, একই সমজাতীয় রাশি কে আমরা ভাগ করছি বলে এটা এককই, তার জন্য এটা রেশিও, এটা নম্বর থাকে, পিওর নাম্বার, এর কোনো একক নেই, ওই জন্য এরা রেশিও। এই যে রেশিও গুলোকে sin θ কে আদার সবগুলো দিয়ে প্রকাশ করা শিখতে হয়, cos θ কে আদার্স ত্রিকোণমিতিক রেশিও দিয়ে কি করে প্রকাশ করতে হয় সেগুলো শিখতে হয়। সুতরাং এই জায়গাগুলোর অঙ্কগুলো একটু কঠিন, যদি অন্য অঙ্ক সহজ আসে এগুলো না করাই ভালো। স্ট্যাটিস্টিক্স রয়েছে সবার শেষে। আমি সবার প্রথমেই বলেছি যে সম্পাদ্য এবং স্ট্যাটিস্টিক্স দ্বিঘাত করণী, এটা সবাই পায়, না পাওয়ার কিছু নেই, সবাই পেরে যায়। সামান্য গুণভাগ আর কি আছে এর মধ্যে, আর সূত্রটা মনে রাখতে হয়। তবে একটা জিনিস ভালো করে বলি, ছেলেমেয়েরা খুব ভুল করে যায়, এই মিন, মিডিয়ান, মোড অর্থাৎ গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই 3টে সূত্রটা লিখতে ভুলে যায়। আমাদেরকে একদম প্রপার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে সূত্র লেখার জন্য 1 নম্বর। কেউ যদি অঙ্কটা পারলো না কিন্তু মধ্যমার সূত্রটা লিখে চলে এসেছে, তো আমরা 1 নম্বর দিই, আমরা দিতে বাধ্য। সূত্রটা লিখেছে, সূত্রটার জন্য 1 নম্বর। আর 1 নম্বর হলো ওই সূত্রে যে মানগুলো প্রপারলি বসানোর জন্য, সঠিকভাবে মান বসালো 1 নম্বর। তাহলে প্রথমে সূত্র লেখার জন্য 1, সূত্রের মধ্যে মানগুলো সঠিকভাবে বসানোর জন্য 1, আর ক্যালকুলেশনের জন্য 2। তাহলে কতটা সুন্দর তোমাদেরকে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ নিয়ম করে দিয়েছে যে তোমরা নাম্বার পাও। তাহলে তোমরা কেন ছেড়ে আসবে? এগুলো ছাড়ার কোনো প্রয়োজন নেই। সূত্র লিখবে, মানটা বসিয়ে আসবে, ক্যালকুলেশন হলো না হলো সেদিকে বিচার করার দরকার নেই। অনেক সময় ওই 3টে মান তো প্রায় কাছাকাছি হয়, অনেক সময় দেখা যায় অনেক ডিফারেন্স হয়ে গেছে, অনেকটা অঙ্ক করার পর ছেলেরা পুরোটা কেটে দেয়। সেটা তো স্যার কখনোই উচিত হবে না, তাই না? কারণ স্টেপ ওয়াইজ তো নাম্বার অঙ্কের খাতায় কাটার জন্য পরীক্ষা করা আছে, একদম তোমাদের কাটার দরকার নেই। কাটারও দরকার, রাইট দেওয়ারও দরকার। যেমন তোমাদের কোনো মজার চলে রাইট দেওয়ার রাইট নেই, তেমনি কাটারও তোমাদের কোনো প্রয়োজন নেই। অঙ্ক যদি ভুল হয় কাটার জন্য পরীক্ষকরা আছে, যারা খাবে তারা কাটবে, যেমন করে আসবে তেমনই করে আসবে, কাটার কোনো প্রয়োজন নেই। তোমাদের মনে হলো যে প্রথম অঙ্কটা করেছো মেলেনি, দ্বিতীয় অঙ্কটা বিপদটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলেছি, কিছুটা করে এসেছো মেলেনি, আবার শুরু থেকে আবার করলে সেটা তোমার মনে হলো যে মিলে গেছে। তুমি কিন্তু সঠিক জানো না যে
কোনটা ঠিক হয়েছে। তুমি ভাবছো যে প্রথমটা ভুল হয়েছে, দ্বিতীয়টা ঠিক হয়েছে, আর প্রথমটা কেটে দিয়ে চলে যাবে। দুর্ভাগ্যবশত যেইটা কেটে দিয়ে এসেছিলে সেইটাই ঠিক হয়ে গেল, আর যেটা তুমি ভেবেছো ঠিক হয়েছে সেইটাই ভুল হয়ে গেল। তাহলে লাভ কি? তুমি তো বিচার করবে না খাতা, বিচার পরীক্ষকরা করবে। সুতরাং অঙ্ক কাটতে হবে না রাইট দিতে হবে, কোথায় কত মার্কস দিতে হবে তাই তোমরা শুধু পরীক্ষায় শুধু অঙ্ক করে আসবে। এবং এটা শুধু অঙ্কের ক্ষেত্রে নয়, সমস্ত সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে যে কাটার কোনো দরকার নেই। আমি যা লিখেছি, যা রাইট কাটা দরকার পরীক্ষা হবে। বেশ স্যার, পাটিগণিত করার ক্ষেত্রে একক লেখা, এই যে ব্যাপারটা, একক লিখতেই হবে একদম, কারণ একক না লিখলে পরে 1 নম্বর বলেই দেওয়া থাকে আমাদেরকে, এককহীন রাশির জন্য 1 নম্বর মাইনাস। এটা কি শুধু পাটিগণিত না সমস্ত পরিমিতির ক্ষেত্রেও আসছে? পরিমিতির ক্ষেত্রে না লিখলেও চলে। আচ্ছা, আমাদেরকে ইনস্ট্রাকশন শিট যা আমরা পেয়েছি, তবু ওরা লেখা 8, 9 এসেছে, গড় নির্ণয় করতে বলে। এবার যদি পিওর নাম্বার থাকে, আচ্ছা, তাহলে গড় নির্ণয়ের কিছু করার নেই। এবার যদি ওরা ছক দিয়ে থাকে, ছকের মধ্যে যদি টাকার অঙ্ক থাকে তাহলে পাশে টাকা দিয়ে দেয়। আর যদি পিওর নাম্বার থাকে, বোঝাই যাচ্ছে না যে এটা বক্স দিয়ে দিয়েছে আর 10 থেকে 20 আর পরিসংখ্যাগুলো এত, আর কিছু নেই। তোমার যদি প্রশ্নে একক না থাকে, একক লিখবে কোথা থেকে? তাহলে আর লেখার দরকার নেই। আর যদি থাকে তাহলে লিখে দিয়ে আসা উচিত। বেশ, সেটা অঙ্কের উপর নির্ভর করে। বেশ স্যার, অনেক সময় আমরা দেখি মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুব ভয় কাজ করে যে আমরা পারবো তো ঠিক 3 ঘন্টার মধ্যে। যদিও ওরা প্র্যাকটিস করছে, সময় ধরে ঘড়ি ধরে পরীক্ষা দিচ্ছে, মক টেস্ট দিচ্ছে, তবু আপনার কাছ থেকে একটু জেনে নেব যে কোন ধরনের প্রশ্নে ওরা কতটা সময় সর্বোচ্চ ব্যয় করতে পারে এবং শেষে রিভিশনের জন্য কতটুকু সময় রাখবে। অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে টাইম টেবিল খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথমের দিকে আমরা সময় বেশি নিয়ে নিই, তাহলে শেষের দিকে সেটা চাপে পরিণত হয়, এবং সেই চাপ ধীরে ধীরে বাড়তে 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 হিমালয়ের চাপ হয়ে যায়, এবং শেষের দিকের অঙ্ক সবকটা ভুল হতে থাকে, তখন হাত কাঁপতে থাকে। তোমরা তোমাদের পূর্ববর্তী যে পরীক্ষাগুলো দিয়ে যে খেয়াল করবে যে শেষের সময় নেই, অথচ লেখা আছে প্রচুর, তখন কি লিখবে, কি পড়বে, কোথা খাতা বাঁধবে, হাত কাঁপতে শুরু করে দেয়, আর কাজ হয় না, ব্রেনও কাজ করে না, আর সারা শরীরও কাজ করে না। তো শুরুর দিক থেকে অঙ্ক পরীক্ষায় একদম শুরুর দিক থেকে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 3 ঘন্টার পরীক্ষা, 3×7 180 মিনিট আর 90 নম্বর। সুতরাং প্রত্যেকটি নম্বরের জন্য 2 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। তোমরা প্রশ্ন করবে স্যার 15 মিনিট তো এক্সট্রা আছে। 15 মিনিট এক্সট্রা দেওয়া হয় প্রশ্ন পড়ার জন্য, কিন্তু পরীক্ষা হলে শিক্ষকরা সম্ভবত সহৃদয় মনে তারা খাতাটাও দিয়ে দেয়, কোনো কোনো হলে হয়। সুতরাং তিনি দিচ্ছেন কি দিচ্ছেন না সেই দিকে না গিয়ে আমরা যদি আমাদের কাছে যেই সময়টা আছে সেই সময়টা নিয়েই ক্যালকুলেশন করি, তাহলে 180 মিনিট 90 নম্বর, 2 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। যারা 100 পেতে চাও, যারা সবগুলো অ্যান্সার করতে চাও, তাদের ক্ষেত্রে এমসিকিউ ওখান থেকে সময় বাঁচাতে হবে, সময় বাঁচাতেই হবে। তার কারণ পরীক্ষা হলে পরবর্তী যে বড় অঙ্কগুলো আছে, সেই বড় অঙ্কগুলো এই সময়টা আমার কাছে। সত্য মিথ্যা অঙ্ক পড়েই বোঝা যায় যেটা সত্য হবে কি হবে না, ক্যালকুলেশনের জায়গায় নেই, শুধু সূত্রটা উল্লেখ করে দেওয়া আছে, তাহলে সেখান থেকে সময় বাঁচাতে হবে। শূন্যস্থান পূরণ যদি ডেফিনেশন থাকে, অর্থাৎ সংজ্ঞা দেওয়ার মতো যে থাকে, অনেক সময় উপপাদ্যটা ডাইরেক্ট স্টেট করে দেওয়া আছে, যে বলে দিল যে সম কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে সরাসরি সত্য। পূরক লিখে দিল, সরাসরি মিথ্যে। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমাদের সময়গুলো বেঁচে যাচ্ছে। সুতরাং এই যে জায়গাগুলো থেকে সময় বার করতে হবে। আর যে অঙ্কটা পারবে না বলে ভাবছো যে সময় পেরিয়ে যাচ্ছে, থাক,
সবার প্রথমে আমাদের কাজ হবে প্রথম 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের করে নেওয়া। পরবর্তী 1 ঘন্টাটা আমরা কঠিন অঙ্কগুলো করব। অর্থাৎ শুরুর দিকে এমন কোনো অঙ্কে আমরা হাত দেব না যেই অঙ্কটা দেখে বুঝতে পারবো যে এই অঙ্কটা একবার চান্সে নাও হতে পারে, জটিল ক্যালকুলেশন আছে বা কিছু এক্সট্রা বুদ্ধির প্রয়োজন আছে, আমরা ওই জায়গায় যাব না। প্রথম 2 ঘন্টা যে অঙ্কগুলো আমাদেরকে ফার্স্ট চান্স ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে যাবে সেই অঙ্কগুলোই করব। এক্ষেত্রে আমাদের সময়টা অনেক কম লাগবে এবং বাড়তি যে সময়টা আমরা সঞ্চয় করব এই সময়গুলো শেষের যে কঠিন অঙ্ক বা বুদ্ধিদীপ্ত অঙ্ক আছে সেগুলোতে আমরা কাজে। কিন্তু যদি শুরুতেই বুদ্ধিদীপ্ত জটিল গণনার অঙ্ক করি, সময়টা খেয়ে নিই, পরবর্তীকালে সহজ অঙ্কগুলো মানসিক চাপের জন্য কঠিন হতে শুরু করে। একদম তাই। প্রতিটি অঙ্ক 2 নম্বর, 2 মিনিট করে, এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ খুব তাড়াতাড়ি করে ফেলবো। এখানটায় 6 এবং 5 5 10 16 নম্বর আছে, চেষ্টা করব 16 মিনিটেই কভার করে দেওয়া। যদি আর একটু সময় হয় তাহলে 20 মিনিটেই শেষ। 4 দাগে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেই 2 নম্বরের গুলো প্রশ্ন কিন্তু একটু বুদ্ধিদীপ্ত থাকে। একদম প্রথমে আমি 6টা 7টা 8টা যে কয়টা ফার্স্ট অ্যাটেম্পটে পাবো সেগুলোই করব, আরগুলোর চিন্তা আমি করব না। ঠিক আছে, আমার কাছে আরো অনেকটা সময় আছে, সেই সময়ে আমি এই বুদ্ধিদীপ্ত অঙ্কগুলো করব। একদম চিন্তার কোনো কারণ নেই যে প্রথমেই আমাদেরকে করতে হবে, শেষে করলেও কিন্তু আমরা নম্বর দিই। সুতরাং এই জায়গাটা খুব সিনসিয়ার ভাবে কাজ করবে। আর হ্যাঁ, যেই অঙ্কগুলো পারছো না প্রশ্নপত্রে সেগুলো গোল বা আদার্স তোমাদের যা মনে হয় সেই মার্কগুলো করে রাখবে প্রশ্নপত্রে, যে যা এই অঙ্কগুলো আমরা এখনো করি, এগুলো আমাদেরকে পরবর্তীকালে করতে হবে। তার কারণ আমি বলে দিই, তোমরা যখন রিভাইজ করবে, যদি সময় থাকে, খাতার পেজ উল্টে উল্টে কোনো দিন কোনো ছেলে মেয়ে এটা বুঝতে পারে না যে আমরা কোন অঙ্ক করেছি আর কোন অঙ্ক করিনি। একমাত্র প্রশ্নপত্র দেখলেই তোমরা টের পেয়ে যাবে, হ্যাঁ এটা আমার করা হয়নি। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি নিচু ক্লাসে যখন পড়তাম, আমি যখনই খাতা রিভিশন দিচ্ছি তো সমস্ত বেশিরভাগ ছেলে মেয়েদেরই থাকে খাতা উল্টে পাল্টে দেখি। খাতা উল্টে পাল্টে তুমি যেগুলো করেছো সেগুলোই তো দেখতে পাচ্ছ, তা কোনটা করনি কোথা থেকে বুঝবে? প্রশ্ন একমাত্র দেখলেই বুঝতে হবে, হ্যাঁ এই প্রশ্ন আমি লিখিনি, তাড়াতাড়ি লিখি। প্রশ্নের মধ্যে যা করেছো যা করনি তোমাদের নিজেদের সুবিধা মতো টিক মার্ক বা গোল দিয়ে রাখবে বা ক্রস চিহ্ন দিয়ে রাখবে, এটা আমি করিনি পরবর্তীকালে করবো। সুতরাং যতটা সময় আমি বাঁচানোর চেষ্টা করব প্রথম দিকে। তাড়াহুড়ো করার কিছু নেই, ঠান্ডা মাথায় ধীরে ধীরে করতে থাকবে ফার্স্ট অ্যাটেম্পটের অঙ্ক। পাটিগণিতের প্রশ্নে একটু সময় লাগে, কারণ তোমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। হ্যাঁ, রাফের প্রসঙ্গ আমি তোমাদেরকে বলি যে রাফ ফের আলাদা পেজ নেবে, আলাদা জায়গায় করবে। ছেলেমেয়েরা করে কি অনেক সময় এক খাতাকে বাম দিকে ভাঁজ করবে, ডান দিকে ভাঁজ করবে, সামনে ভাঁজ করবে আর মাঝখানে অল্প জায়গায় করবে। তার উপর যদি অর্ধেক রাফ করে তাহলে তোমার রাফ দাগ দিয়ে করছো আলাদা, সবই ঠিক আছে, কিন্তু লেখার স্পেসটা অনেক কম পড়ে যায়, যার ফলে অঙ্কের যে পুরোপুরি লাইনগুলো তোমরা একটা লাইন সম্পূর্ণভাবে লিখতে পারো না, পরের লাইনে চলে আসে। এক্ষেত্রে আমরা খাতা দেখতে খুব ইরিটেট বোধ করি। আর সত্যি কথা বলতে কোনো স্যার কোনো এক্সামিনার রাফ দেখে না, রাফের ওপর কোনো নম্বর নেই। তুমি রাফে ঠিক গুণ করেছো আর খাতায় ভুল লিখেছো, এতে কোনো ক্রেডিট নেই। কে রাফ দেখতে যাবে? আমাদেরকে সময় অল্প দেওয়া হয়, স্কুলের আদার্স ডিউটি করেও তার ফাঁকে আমাদেরকে মাধ্যমিক খাতা দেখতে হয়। খাতা দেখে যদি ইরিটেট হতে হয়, কে রাফ দেখে রাফে ঠিক লিখেছে সে নম্বর দেবে? তোমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করো। আলাদা পেজ নেবে, সেই পেজ খাতার সাথে জুড়লেও যা না জুড়লেও তা, কারণ রাফে ঠিক করার জন্য কোনো ক্রেডিট মার্কস নেই। এটা আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি। খাতা পরিষ্কার ভালো থাকাই ভালো, আর রাফ যেই পেজে অঙ্ক করছো ওই পেজে অঙ্ক রাফ করাটা বেশ না করাই ভালো। তোমরা নিজেদের খাতায় একবার করে দেখো যে রাফ অর্ধেক পেজে করেছো অর্ধেক পেজে অঙ্ক করেছো, কিরকম বিচ্ছিরি লাগে।
পাটিগণিতের অঙ্কের সময়টা লাগবে, এই এক্সট্রা সময় যেটা আমরা বাঁচিয়েছি সেটা এখানটায় কাজে লাগাবো। বীজগণিতের অঙ্কে সময় লাগে না, কারণ ম্যাক্সিমাম 5, 6 বা 7, 8 লাইনের অঙ্ক থাকে, জটিল ক্যালকুলেশনের কিছু নেই, শুধু চিহ্নগুলোর ক্ষেত্রে একটু মনোযোগ দিলে পরেই হয়ে যায়, এখানে সময় বাঁচে। উপপাদ্য যদি কমন পড়ে যায়, বেশিরভাগ ছেলেমেয়েদেরই কমন পড়ে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সম্পাদ্যও তাই, সম্পাদ্য 5 নম্বরের রয়েছে, যদি আমি হিসেব করি 5 দুগুণ 10 মিনিট লাগে, আমাদের মানে লাগে নয়, আমরা পাই হিসেব মতো, কিন্তু 10 মিনিট সম্পাদ্য করতে লাগে না, ম্যাক্সিমাম 5 মিনিট লাগে, এক্ষেত্রে সময় বাঁচানো যায়। এই সময়টা যে বাঁচলো সেইটা আমরা পরিমিতিতে কাজে লাগাবো, কারণ পরিমিতিতে ক্যালকুলেশন আছে, আমাদেরকে সমীকরণটা তৈরি করতে হবে, অঙ্কের ভেতরে যে প্যাচটা আছে সেই প্যাচটা অনুধাবন করতে হবে। এখানে এই বাড়তি সময়গুলো কাজে লাগাবো, কোথাকার থেকে, যে উপপাদ্যে যে সময়টা বেঁচেছে আর সম্পাদ্যে যে সময়টা বেঁচেছে, এই সময় দুটো আমি পরিমিতিতে কাজে লাগাবো। এই বাড়তি সময়টা ত্রিকোণমিতির যে ছবিটা আঁকতে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সে, সেই ছবিটা আঁকতে গেলে তো প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে, এমন নয় প্রশ্নটা পড়লাম সাথে সাথে করে দিলাম, বুঝে সুন্দরভাবে ছবি এঁকে নোটেশনগুলো ঠিকঠাক দিতে হবে, সেই জায়গায় আমি কাজে লাগাবো। জ্যামিতির পোর্শন থেকে বাঁচানো সঞ্চয় করানো সময় আমি পরিমিতি এবং ত্রিকোণমিতিতে কাজ করব। ত্রিকোণমিতির নেক্সট যে পোর্শনটা রয়েছে, যেখানটায় দুটো অঙ্ক করতে হয়, সেখানে একটু সময় লাগে, সেই সময়টা কোথা থেকে বাঁচাবো? স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্সে 4 দুগুণে 8 নম্বর থাকে, সেখানে 8 নম্বরের জন্য 16 মিনিট ধার্য, 16 মিনিট দরকার, তাড়াতাড়ি ছক করবো, যোগ গুণ ভাগ করে দেবো, সূত্র বসাবো, মান বসাবো, গুণ করে, এখানে সময় লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিট লাগে, একটা অঙ্কের ক্ষেত্রে 5 মিনিট, যারা খুব প্র্যাকটিস করে পেরে যায়। যোগ গুণ ভাগ এমন কিছু ব্যাপার নয়, ছেলেমেয়েরা তাড়াতাড়ি করে থাকে। এখানে 6 মিনিট বাঁচবে বা 4 মিনিট বাঁচলো বা 3 মিনিট বাঁচলো, সেটা আমি ত্রিকোণমিতিতে লাগাবো। অর্থাৎ কাজ কি, যেখানটায় সহজ সেখান থেকে সময় বার করব, যেখানে একটু সময় দিতে হবে, কোথায়, যেখানে একটু বুদ্ধির প্রশ্ন আছে, একটু ভাবতে হবে। এইভাবে করলে পরে একদম সময় মতো প্রশ্ন উত্তর সব খাতায় চলে আসবে, তোমার কনফিডেন্স থাকবে, মাথার মধ্যে কোনো প্রেসার থাকবে না যে সময় কম আর করতে হবে বেশি। তাহলে পরে আমি মনে করি যে তোমরা 90 নম্বরের অঙ্ক 180 মিনিটের আগেই শেষ করতে পারবে। আর প্রশ্ন যদি সহজ হয় তাহলে আরো আগে করতে পারবে। আগে যত আগে হবে তত রিভিশনটা দিতে পারবে, কোনগুলো তুমি করোনি সেগুলো আবার নতুন করে বুদ্ধি করে ধীরে 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 করবে। আর একটা কথা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ডাইনে বায়ে সামনে পিছনে বন্ধুর উত্তরের প্রতি ভরসা করবে না। বন্ধুরা, অনেক বন্ধু থাকে, তার নিজের বেরোবে একটা, সে তোমাদেরকে বলবে আরেকটা, আর তোমার সঠিক বেরিয়েছে তুমি টেনশন করবে, হায় আমার বন্ধুর অন্য বেরিয়েছে অ্যান্সার, আমার এটা আসলো, তাহলে বুঝি আমারটা ভুল হলো। একটা মানসিক একটা চাপ থাকে, একদম জিজ্ঞাসা করবে না, নিজে যেটা করেছো তার উপর কনফিডেন্স থাকবে যে আমারটা ঠিক আছে, পরের অঙ্কের দিকে চলে। আর স্যার শেষে একদম বলবো যে শেষের 5 মিনিটটা রিভিশনের ক্ষেত্রে একটু দেখে নিও প্রশ্নের দাগ নাম্বারগুলো ঠিকঠাক দিয়েছো কিনা, এটাও তো অনেক সময় ভুল হতে পারে। আমি ছেলেমেয়েদেরকে প্রশ্ন করতে চাই যে সঠিক অঙ্কের জন্য তোমাদের নম্বর দেওয়া হবে না সঠিক দাগ নম্বর দেওয়ার জন্য নম্বর দেওয়া হবে? নিশ্চয়ই সঠিক অঙ্ক করার জন্য নম্বর দেওয়া হবে। তার মানে এই নয় যে কোনো অঙ্কেরই দাগ নম্বর দেবে না। ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই দাগ নম্বর দেয়, এক আধটা ভুল হয়ে যেতে পারে, তার জন্য বাড়িতে এসে টেনশন করার প্রয়োজন নেই যে হাই আমি ওই অঙ্কে দাগ নম্বর দিইনি, আমার তাহলে ভুল হয়ে যাবে। আমরা জানি যে এটা কত দাগের অঙ্ক, এত খাতা দেখছি, আপনার প্রশ্ন পড়ি, মিটিংয়ে আমাদের খাতা দেওয়ার আগে আলোচনা হয়, আমরা জানি যে এই দাগ নম্বরের প্রশ্ন এটা। সুতরাং চিন্তার কিছু নেই, কোনো একটা দুটো যদি মিসিং হয়ে যায় তাহলে মনে রাখবে দাগ নম্বরের জন্য নম্বর দেওয়া নয়, অঙ্কটা সঠিকভাবে করার জন্য। একটা দুটো মিসিং হয়ে গেলে কোনো চাপ নেই, তবু আমরা নিজে থেকে দিয়ে দেবো, কোনোটাই বাদ থাকবে না আমাদের। আমরা বললাম যে দাগ নম্বর না লিখলেও চলে, তার মানে এই নয় যে আমি কোনোটাই দেবো না। হয়তো লিখতে গিয়ে এক আধটা দাগ নম্বরে আমি মিস করে গেলাম, দাগ নম্বর দিইনি,
তাহলে কোনো চিন্তার কিছু নেই, সেক্ষেত্রে সহানুভূতির সঙ্গে দেখা হয়ে থাকে। একদম আমরা জানি এটা কোন নম্বরের দাগ, এতে কত প্রশ্ন আছে, আমাকে কিভাবে পার্ট মার্কিং করতে হবে আমরা দিই। বেশ স্যার, আলোচনা অনেকটাই দীর্ঘায়িত হলো। মোটামুটি স্যার দীর্ঘভাবে আলোচনা করে জানালেন আমাদের ছাত্রছাত্রীরা আমাদের কি ধরনের ভুল করে থাকে, সেটা কিভাবে রেকটিফাই করা যেতে পারে, কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন থাকে, বিশদে আলোচনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ ধীমান বাবুকে। আশা করব আগামী প্রোগ্রামে ওনাকে পাবো এই আশা নিয়ে, এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হোক। একেবারে টেনশন ফ্রি হয়ে পরীক্ষার হলে যাও, নিশ্চিতভাবে প্রত্যেকটা অঙ্কই তোমরা ভালোভাবে পারবে, কারণ এতদিনের পরিশ্রম বিফলে যাবে না। রঞ্জন বাবু আপনাকে অনেক ধন্যবাদ। বেশ, এইভাবে ছেলে মেয়েদের সুবিধার জন্য এভাবে একটা ইউটিউব চ্যানেল আমাদের এই প্রচেষ্টা যদি ওদের সামান্যতম কাজে লাগে তাহলে আমরা নিশ্চিতভাবে ধন্য মনে করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।